আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সবাই কি ভাইয়ার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা এবং স্ক্রিন ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা কষ্ট করে টিচার ইনবক্সে জানাই দিও। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি, থ্যাংক ইউ ফর আস্কিং। তোমরা সবাই কেমন আছো? হোমওয়ার্কটা করছিলে ভাইয়া বাসায়? গতদিন হচ্ছে আমরা অ্যালকেন পড়েছিলাম, হ্যাঁ। আজকে আমরা পড়বো অ্যালকিন। অ্যালকিনের সমস্ত রিয়াকশনস যা যা আছে সবকিছু পড়বো ইনশাল্লাহ। আর গতদিন একটা হোমওয়ার্ক ছিল, তো চলো দেরি না করে আমরা শুরু করে দিই। আশা করি অ্যালকেনটা বাসায় একটু প্র্যাকটিস করছো, হ্যাঁ। অ্যালকিন আর অ্যালকাইন যেটা অনেকটা সিমিলার, সো এই জন্য অ্যালকিনে আমরা যা যা পড়বো অ্যালকাইনে গিয়ে দেখবো রিপিটেশন আছে কিছু আর কি, হ্যাঁ। আচ্ছা, সো চলো শুরু করি। ফার্স্ট অফ অল, ওয়াই ইজ ড্রাই ইথার ইউজড ইন উডস রিয়াকশন? ওকে, বলো তো ভাইয়াকে একটু, ড্রাই ইথার কেন ইউজ করা হয়? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, থ্যাংক ইউ ফর আস্কিং। ওয়ালাইকুম আসসালাম। এটা বলে ফেলো ভাইয়াকে যে ড্রাই ইথারটা উডস রিয়াকশনে অ্যাকচুয়ালি ইউজ করা হয় কেন। কি মনে হয় তোমাদের কাছে? আচ্ছা, এনভায়রনমেন্ট কুল রাখতে, হ্যাঁ, ভেরি গুড রিফাত। এনভায়রনমেন্ট কুল রাখতে, তারপর হচ্ছে ধরো যাতে একটা এক্সপ্লোজন না হয়, যেহেতু এখানে সোডিয়াম আছে, সোডিয়াম যেন এক্সপ্লোজন না করে। আবার সোডিয়াম যেন মানে H2O বা অক্সিজেনের সাথে রিয়াকশন না করে আলাদা কোনো কম্পাউন্ড ফর্ম যেন না করে, মানে রিয়াকশনটা যেন আমরা যাদের মধ্যে চাচ্ছি তাদের মধ্যেই যেন হয়। এই সমস্ত কারণেই আসলে ড্রাই এথারটা ইউজ করা হয়। হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড রিফাত, থ্যাংক ইউ। ওকে, সো এইটা আমরা সবাই খুব ভালো মতো পারছি আশা করি ইনশাল্লাহ, হ্যাঁ। ওকে, তো আজকে আমরা শুরু করবো হচ্ছে অ্যালকিন। আচ্ছা বলো তো ভাইয়াকে, অ্যালকিন কি স্যাচুরেটেড নাকি আনস্যাচুরেটেড? অ্যালকিন কি স্যাচুরেটেড নাকি আনস্যাচুরেটেড? আনস্যাচুরেটেড, তাই না? গুড, অ্যালকিন হচ্ছে আনস্যাচুরেটেড। আচ্ছা চলো আমরা লিখি, অ্যালকিনের জেনারেল ফর্মুলেশন হচ্ছে CnH2n, এইভাবে লিখি। এটা হচ্ছে একটা আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন, এবং এটার হাইব্রিডাইজেশন ইউজুয়ালি হয় হচ্ছে sp2। এটার হাইব্রিডাইজেশন ইউজুয়ালি হয় হচ্ছে sp2। এই হচ্ছে মোটামুটি আমাদের ঘটনা। আচ্ছা, এখন এটার মধ্যে সাধারণত ডাবল বন্ড থাকে। এটার মধ্যে সাধারণত কি থাকে? ডাবল বন্ড থাকে। এখন এদের মধ্যে কিছু রিয়াকশন হয়। কেমন টাইপের রিয়াকশন হয়, কি টাইপের রিয়াকশন হয়, সবকিছু আমরা দেখবো আশা করি, হ্যাঁ ইনশাল্লাহ। মানে টেস্ট অফ আনস্যাচুরেশন বলে ওই জিনিসগুলো আজকে আমরা দেখবো ইনশাল্লাহ। তো চলো শুরু করি। ফার্স্ট অফ অল দেখো, এখানে লেখা আছে জেনারেল প্রিপারেশন অফ অ্যালকিন। এখানে দেখো দুইটা স্টেপ দেওয়া, একটা হচ্ছে অ্যালকোহল থেকে ডিহাইড্রেশন ফ্রম অ্যালকোহল। এখানে দুইটা প্রোডাক্টই হতে পারে, অ্যালকিনও হতে পারে, ইথারও হতে পারে। সো চলো এটা একটু আমরা ডিটেলসে আলোচনা করি। প্রথমত ধরো আমরা একটা অ্যালকোহল নিলাম, ধরো ইথানল নিলাম, হ্যাঁ, C2H5OH। এটার নাম কি ভাই? আমরা জানি ইথানল। ইথানলের সাথে যদি তুমি সালফিউরিক অ্যাসিড দাও, হ্যাঁ, সালফিউরিক অ্যাসিড দাও, লেটস সে এটা এইভাবে ভাঙে HSO4H, মানে যে H2SO4, এই ব্যাপারটা অ্যাকচুয়ালি H2SO4। এটাকে যদি তুমি ধরো 100°C টেম্পারেচারে হিট করলা, তখন কি হবে? H2SO4টা বেসিক্যালি একটা ডিহাইড্রেটিং এজেন্ট হিসেবে অ্যাক্ট করবে, ও H আর OH মিলে একটা ওয়াটার ফর্ম করবে, এবং আরেকটা যেটা ফর্ম করবে সেটাকে বলা হয় ইথাইল বাইসালফেট। তাহলে C2H5SO4H, এই যে ইথাইল বাইসালফেট, এটা কিন্তু কোনো স্টেবল কম্পাউন্ড না। ও আরেকটা কোনো না কোনো ভাবে একটা রিয়াকশন সে করবেই। এখন দুই টাইপের রিয়াকশন হতে পারে, একটা এক্সেস হিট দিলে আর একটা লেস হিট দিলে। দুইটা কেস হবে, হ্যাঁ, এক্সেস হিট দিলে আর লেস হিট দিলে। তো চলো দুইটাই আমরা একটু দেখাই। তো ফার্স্ট অফ অল এটাকে একটু ভেঙে লিখি আমরা, হ্যাঁ। এটাকে এভাবে লেখা যায় CH3CH2SO4H, এই যে এটা। এটাতে যদি আমি লিখি তোমার এক্সেস অ্যালকোহল, সরি, আমি যদি লিখি এক্সেস অ্যাসিড বা এক্সেস H2SO4, এই ওয়ার্ডটার মিনিং কি জানো ভাইয়া? এই ওয়ার্ডটার মিনিং হচ্ছে ইলিমিনেশন। এখন ইলিমিনেশন রিয়াকশনটা হবে এক্সেস অ্যাসিড দিলে। টেম্পারেচারটা মোটামুটি 165° থেকে 180°C মধ্যে থাকে, মানে একটু হাই টেম্পারেচারের মধ্যে থাকে এই রিয়াকশনগুলো। তখন কি হয় ভাইয়া জানো? ইলিমিনেশন হইলে কি হয়? এই যে এই HSO4, মানে এই কার্বন থেকে HSO4টা বের হবে, এই কার্বন থেকে ধরো একটা হাইড্রোজেন বের হবে, এরা দুইজন নিজেদের মধ্যে H2SO4 ফর্ম করবে। ওই যে বাইসালফেট তো আনস্টেবল, ফর্ম করবে, এবং এতে করে কি হবে দেখো,
হাইড্রোজেনটা ছিল প্লাস, বাইসালফেট ছিল মাইনাস। এখন দেখো তাহলে বাইসালফেটটা যেহেতু মাইনাস, এই কার্বনটা আসতেছে প্লাস, আবার হাইড্রোজেনটা হচ্ছে প্লাস, এই কার্বনটা আসতেছে মাইনাস। এখন একটু খেয়াল করো, এই মাইনাস আর এই প্লাসের মধ্যে একটা বন্ড হবে না ভাইয়া? দেখো কিরকম বন্ড হবে, দেখো CH2 CH2, হ্যাঁ এরকম মাঝখানে একটা বন্ড হবে, ডাবল বন্ড, এই মাঝখানে একটা ডাবল বন্ড হবে, যেটাকে আমরা বলতেছিলাম ইথিন, যেটা হচ্ছে একটা অ্যালকিন। এটা হচ্ছে ইলিমিনেশন করে এই জিনিসটা পাওয়া যায়। কি করে ভাইয়া? ইলিমিনেশন করে এই জিনিসটা পাওয়া যায়। ওকে, অর এটা একটা রিয়াকশন হতে পারে, অর আরেকটা রিয়াকশন হতে পারে। আরেকটা রিয়াকশন কি ভাইয়া? এটাকে একটু দেখো, থাকো C2H5SO4H, হ্যাঁ এটাতে যদি তুমি এক্সেস অ্যালকোহল লেখা থাকে, অ্যালকোহল বলতে ওই যে যেই অ্যালকোহলটা তুমি শুরুতে ইউজ করছিলা, এক্সেস অ্যালকোহল যদি লেখা থাকে, এটার অর্থ হচ্ছে এখন জিনিসটা সুন্দর মতো মানে সালফিউরিক অ্যাসিডটা বের হয়ে যাবে। এখানে টেম্পারেচার একটু কম থাকে, 140°C, মানে এখানে টেম্পারেচারের ইফেক্টটা খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ 140°C। সো এখন কিভাবে হয়ে জানো? দেখো এই যে এইখানের যে এইচটা, এই HSO4 এর সাথে রিয়াকশন করে ফর্ম করবে হচ্ছে H2SO4 প্লাস, দেখো কি ফর্ম হচ্ছে, এখানে আছে C2H5 ড্যাশ, এখানে অক্সিজেনের সাথে একটা ড্যাশ C2H5। এটাকে আমরা কি বলি ভাইয়া? ইথক্সি ইথেন, ঠিক আছে, ইথক্সি ইথেন বলি, যেটা একটা ইথার, তাই না? যেটা একটা ইথার। তাহলে তোমাদের একটা জিনিস বলি, প্রসেস এটা হইতে পারে যে এটা 1 নম্বর রিয়াকশন, এটা 2 নম্বর রিয়াকশন, অর এটা 2 নম্বর রিয়াকশন। মানে বুঝছো তো, ফার্স্ট রিয়াকশন সবার জন্যই কমন। তুমি যদি অ্যালকিন চাও তাহলে ফার্স্ট সেকেন্ড করতে হবে, তুমি যদি ইথার চাও তখন ফার্স্ট এই সেকেন্ড করতে হবে, আইদার এইটা অথবা এইটা, এইভাবে রিয়াকশনটা যাবে। সো এটা হচ্ছে অ্যালকোহল থেকে তুমি কিভাবে অ্যালকিন বা ইথার প্রডিউস করবে। ওকে, সবাই তাহলে একটা কষ্ট করো, সেটা হচ্ছে এখানে যা যা লিখছি ভাইয়া সবগুলো একটু সুন্দর করে নোট করে ফেলো খাতায়, হ্যাঁ নোট করা হইলে টিচার বক্সে একটা দাম লেখো, ভাইয়া পুরোটা আরেকবার বুঝাই দিব। ওকে, নাও লিখে ফেলো সবাই।
ওকে, সো আসো ভাইয়া, এই জিনিসটা আমরা আরেকবার একটু বুঝে ফেলি কুইকলি। সেটা হচ্ছে আমরা এখানে কি করলাম, আমাদের কাছে অ্যালকোহল ছিল, হ্যাঁ, অ্যালকোহলের ডিহাইড্রেশন করলাম আমরা। আচ্ছা, এখানে দুইটা প্রশ্ন আছে যে লেটস সে তোমাকে আমি প্রশ্নটা জিজ্ঞেস করলাম যে H2SO4 হচ্ছে ডিহাইড্রেটিং এজেন্ট হিসেবে অ্যাক্ট করে, হ্যাঁ, হাউ বা H2SO4 is a dehydrating agent, explain। হ্যাঁ, এক্সপ্লেইন। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার কিন্তু তুমি এখান থেকেই পাবা, এই কোশ্চেনের অ্যান্সার কিন্তু এখান থেকেই পাবা। তাহলে এখানে তোমরা দুইটা জিনিস কিন্তু বুঝে যাওয়ার কথা ভাই। এখানে কি কি কথা, ফার্স্ট অফ অল একটু খেয়াল করো। এখানে ফার্স্টে কি করছি, আমরা একটা অ্যালকোহল নিছি, ইথানল নিছি, এটার সাথে সালফিউরিক অ্যাসিডের রিঅ্যাকশন করাইছি। ইথানলের ওইচটা অ্যাসিডের এইচ এর সাথে রিঅ্যাকশন করে ওয়াটার বের করে দিছে, ডিহাইড্রেটিং এজেন্ট। বাকি থাকলো বাইসালফেট। এই বাইসালফেটটা যেহেতু ইথাইলের সাথে আছে, এটাকে বলা হয় ইথাইল বাইসালফেট। হ্যাঁ, আচ্ছা, এখন এটা কিন্তু একটা ইন্টারমিডিয়েট কম্পাউন্ড, এখনো কিন্তু ফুল কম্পাউন্ড হয়নি। এখন দুইটা যে কোনো একটা স্টেপে তুমি যাইতে পারো। এক, এটাকে এক্সেস যদি হিট দাও, এক্সেস হিট মানে 165 to 180, এক্সেস হিট দিলে কি হয়, এটা ইলিমিনেশন রিঅ্যাকশন হয়, তখন লেখা থাকে এক্সেস H2SO4, এক্সেস অ্যাসিড। এটার অর্থ হচ্ছে এই যে বাইসালফেটটা পাশের কার্বনের হাইড্রোজেনকে নিয়ে চলে যাবে, নিয়ে ফর্ম করবে H2SO4। আর এখানে এই যে প্লাস মাইনাস কি করবে, নিজেদের মধ্যে একটা পাই বন্ড ফর্ম করে ফেলবে, মানে ফর্ম করবে অ্যালকিন বা ইথিন। আর অর তুমি আরেকটা প্রসেসে যাইতে পারো, সেটা এই যে ইথাইল বাইসালফেটে তুমি এক্সেস অ্যালকোহল দিবা, মানে অ্যাকচুয়ালি তুমি অ্যালকোহল অ্যাড করছো লো টেম্পারেচারে 140। তখন কি হবে, এই এইচটা এই HSO4 এর সাথে রিঅ্যাকশন করে H2SO4 ফর্ম করবে, এবং ফাইনালি এই যে ইথক্সি, এই যে ইথক্সি ইথেন এই জিনিসটা ফর্ম করবে, মানে ডাই ইথাইল ইথারও বলে অনেক সময়, এটা একটা ইথার। সো এখানে বেসিক্যালি কি হচ্ছে, দুইটা প্রোডাক্ট পাচ্ছ তুমি, চাইলে অ্যালকিনও পাইতে পারো অথবা ইথারও পাইতে পারো, তুমি কিভাবে ইউজ করতেছো তার উপর ডিপেন্ড করতেছে। ওকে, সবাই কি এটা ক্লিয়ার ভাইয়া? বলো তো একটু চ্যাট বক্সে কষ্ট করে। আর দেখো, রিঅ্যাকশনের শুরুতেও H2SO4 ছিল, শেষেও দেখো H2SO4 আছে, মাঝখানে সে একটা ওয়াটার বের করে দিছে, তার মানে H2SO4 কিন্তু আসলে একটা ক্যাটালিস্ট যে ওয়াটার রিমুভ করতে পারে, মানে ডিহাইড্রেটিং এজেন্ট। ওকে, বুঝতে পারছি ভাইয়া সবাই? হ্যাঁ, ভেরি গুড। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা রিঅ্যাকশন ভাইয়া, মানে পরীক্ষায় কিন্তু প্রচুর পরিমাণে এই রিঅ্যাকশন গুলো আসে। 3 স্টার দিয়ে রাখলাম, হ্যাঁ, প্রচুর পরিমাণে এই রিঅ্যাকশন গুলো পরীক্ষায় আসে। ওকে, ডান। এরপর আসি অ্যালকিন ফ্রম ডাই হ্যালাইড। আচ্ছা, ডাই হ্যালাইড থেকে তুমি অ্যালকিন কিভাবে পাবা? এখন এটা কিন্তু মোটামুটি সহজ একটা হিসাব আছে যে ডাই হ্যালাইড থেকে তুমি অ্যালকিন কিভাবে পেতে পারো। এখন তুমি একটু খেয়াল করো, ধরো তোমার কাছে এরকম একটা কম্পাউন্ড আছে CH3, তারপর আছে ধরো সি, এখানে আছে ধরো একটা ব্রোমিন HCH, এখানে আছে একটা ব্রোমিন CH3, এরকম কিছু একটা আছে। এটাকে ভিসিনাল ডাইহ্যালাইড বলে। হ্যাঁ, ভিসিনাল, জেমিনাল। জেমিনাল হচ্ছে একই কার্বনে যদি দুইটা ডাইহ্যালাইড থাকে তখন এটা জেমিনাল, আর দুইটা কার্বন পরপর দুইটা কার্বনে যদি হ্যালোজেন থাকে তখন সেটাকে ভিসিনাল ডাইহ্যালাইড বলে। ওকে, সবাই কি বুঝতে পারছি ভাইয়ের কথা? ভিসিনাল আর জেমিনালের মধ্যে পার্থক্য, ভিসিনাল হচ্ছে পরপর দুইটার মধ্যে যদি হ্যালোজেন থাকে সেটাকে বলবো ভিসিনাল, একই কার্বনে দুইটা হ্যালোজেন থাকলে জেমিনাল। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা গেল। এবার একটু খেয়াল করো ভাইয়া, এইটার মধ্যে যদি আমি এখন একটু জিঙ্ক দিয়ে দিই, জিঙ্ক কি করবে জানাবে, এই হ্যালোজেন গুলোকে নিয়ে যাবে, জিঙ্ক ব্রোমাইড প্লাস, এই যে দেখো এই দুইটা চলে গেছে, তাহলে মাঝখানে একটা ডাবল বন্ড হয়ে যাবে, CH3 CH ডাবল বন্ড CH CH3। এইভাবে কিন্তু অ্যালকিন প্রডিউসড হয়ে গেল। এইভাবে কি হলো ভাইয়া, অ্যালকিন প্রডিউসড হয়ে গেল। আচ্ছা, তাহলে এটা গেল ভিসিনাল ডাইহ্যালাইড থেকে আমরা কিভাবে একটা অ্যালকিন পেতে পারি। ঠিক আছে, তাহলে একটু বলো তো ভাইয়া, ধরো আমার কাছে আছে হচ্ছে CH2Cl, CH2Cl, এখানে যদি জিঙ্ক দিই আমার প্রোডাক্ট কি হবে ভাইয়া? সবাই একটু বলো তো, এখানে যদি জিঙ্ক দিই আমার প্রোডাক্টটা কি হবে? বলো, এখানে জিঙ্ক দিলে আমার প্রোডাক্টটা কি হতে পারে? রিফাত যেটা বলছো ঠিক আছে, ভেরি গুড।
গুড, বাকিরা বাকিরা একটু ট্রাই করো। রিফাতের অ্যান্সার হয়েছে, বাকিরা একটু ট্রাই করো। ওকে, দেখো সবাই খেয়াল করো, এখানে কি হবে, জিঙ্কটা দুইটা ক্লোরিনকে নিয়ে চলে যাবে, জিঙ্ক ক্লোরাইড, প্লাস কি হবে, মাঝখানে একটা ডাবল বন্ড হবে, তাই না? মাঝখানে একটা ডাবল বন্ড হবে, CH2 ডাবল বন্ড CH2, মানে ফর্ম করবে ইথিন। হ্যাঁ, ভেরি গুড, চমৎকার হয়ে গেল। আচ্ছা, এরপর দেখো কেমিক্যাল রিয়াকশনস অফ অ্যালকিন। অ্যালকিনের অনেকগুলো কেমিক্যাল রিয়াকশনস আছে, কেমন, দে শো মেইনলি 5 টাইপস অফ রিয়াকশন। কি কি? একটা মানে অ্যালকিন আর অ্যালকাইন আসলে মোটামুটি 5 টাইপস অফ দেখায়, অ্যালকিন হচ্ছে অ্যাকচুয়ালি 4 টাইপস দেখায়। হ্যাঁ, 4 টাইপস দেখায়। তাহলে কি, ইলেকট্রোফিলিক এডিশন রিয়াকশন, ওই যে পাই বন্ড যাদের মধ্যে থাকে, মানে অ্যালকিন আর অ্যালকাইন, তারা আসলে ইলেকট্রোফিলিক এডিশন রিয়াকশন দেয়। ওজোনোলাইসিস খুবই ইম্পর্টেন্ট একটা রিয়াকশন, খুবই ইম্পর্টেন্ট। অক্সিডেশন রিয়াকশন, পলিমারাইজেশন রিয়াকশন। হ্যাঁ, এরকম তো আমরা সবগুলোই আস্তে আস্তে একটা একটা করে দেখবো। হ্যাঁ, চলো আগে ফার্স্ট অফ অল ইলেকট্রোফিলিক এডিশন রিয়াকশন। এই রিয়াকশন গুলো কিভাবে হয় আসো দেখাই। ধরো তোমার কাছে ছিল হচ্ছে CH2 ডাবল বন্ড CH2, তুমি এখানে হাইড্রোজেন দিলা নিকেলের প্রেজেন্সে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের মধ্যে আর কি দিলা। তো সেখানে কি হবে জানো, নিকেলটা একটা সারফেস হিসেবে অ্যাক্ট করবে। নিকেল কি করবে, ফার্স্টে তুমি যে ওর মধ্যে হাইড্রোজেন দিলা ভাইয়া, নিকেল এই হাইড্রোজেন গুলোর বন্ড ভেঙে ফেলবে, বন্ড ভেঙে ফেলবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে যে হাইড্রোজেন গুলো এরকম সিঙ্গেল থাকবে, এরপর ওর সামনে যে অ্যালকিনটা আসবে না, অ্যালকিনের একটা বন্ড সে ব্রেক করে দিবে। দেখো, অ্যালকিনের একটা বন্ড ব্রেক করে সেখানে হাইড্রোজেন গুলোকে দিয়ে দিবে, সেখানে হাইড্রোজেন গুলোকে দিয়ে দিবে। এইভাবে আলটিমেটলি কি হচ্ছে খেয়াল করো, এই হাইড্রোজেন একটা এখানে ঢুকবে, একটা এখানে ঢুকবে, তাহলে ফর্ম করবে কি CH3 CH3, মানে একটা অ্যালকেন ফর্ম করে ফেলবে। এটাকে বলি আমরা হাইড্রোজেনেশন। মানে এখানে যে পাই ইলেকট্রনটা আছে না, সেই পাই ইলেকট্রনটা এখানে, মানে পাই ইলেকট্রনের জন্য এখানে এডিশনটা হয়েছে। সো এটাকে ইলেকট্রোফিলিক এডিশন বলতেছি আমরা। কি বলতেছি ভাইয়া? ইলেকট্রোফিলিক এডিশন রিয়াকশন। হ্যাঁ, আচ্ছা, সিমিলার প্রসেসে তুমি যদি এটাও দেখাইতে পারো, CH ট্রিপল বন্ড CH প্লাস যদি তুমি এখানে হাইড্রোজেন দাও নিকেল 180 ডিগ্রি থেকে 200 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে, এবং এখানে একটা স্পেশাল জিনিস দিতে হবে, প্যালাডিমিয়াম বেরিয়াম সালফেট। ভাই একটা কথা বলছিলাম মনে পড়ে, এটাকে আসলে কি বলা হয়, ক্যাটালিস্ট নাকি ক্যাটালিস্ট পয়জন, মনে আছে? বলো তো ভাইয়া কি একটু টিচার ইনবক্সে, এটাকে কি বলে, ক্যাটালিস্ট নাকি ক্যাটালিস্ট পয়জন? ওকে, এটাকে বলা হয় অ্যাকচুয়ালি ক্যাটালিস্ট পয়জন। কারণ কি, দেখো ইথাইন আছে না, ইথাইন হাইড্রোজেন নিয়ে ইথিন হবে, ইথিন আবার হাইড্রোজেন নিয়ে ইথেন ফর্ম করে ফেলবে, কিন্তু এটা একটা চেইন রিয়াকশনের মতো। এখন তুমি এই রিয়াকশনটাকে মিড ওয়েতে স্টপ করতে চাও, তখন তোমার ক্যাটালিস্ট পয়জন লাগবে। এটা শুধু এক স্টেপে রিয়াকশনটাকে পার করবে, মানে ইথিন পর্যন্ত পার করবে। এটাও কিন্তু ভাই একটা অ্যালকিন, মানে জেনারেল প্রিপারেশন অফ অ্যালকিনের মধ্যে পড়ে। হ্যাঁ, জেনারেল প্রিপারেশন অফ অ্যালকিনের মধ্যে পড়ে। তাহলে কি করতেছে, নিকেল সারফেসটা ফার্স্ট অফ অল হাইড্রোজেনকে ব্রেক করে সিঙ্গেল সিঙ্গেলে, মানে অ্যাটমে কনভার্ট করতেছে। এরপর অ্যালকিনের পাই বন্ডটাকে ব্রেক করে হ্যান্ডগুলোকে সিঙ্গেল বানাচ্ছে। ওই সিঙ্গেল ফ্রি হ্যান্ডগুলোতে হাইড্রোজেন গুলো মুভ করতেছে, সিঙ্গেল ফ্রি হ্যান্ডগুলোতে হাইড্রোজেন গুলো মুভ করতেছে, ফর্ম করতেছে অ্যালকিন। এইভাবে হচ্ছে ইলেকট্রোফিলিক এডিশন রিয়াকশন গুলো হচ্ছে। হ্যাঁ, ইলেকট্রোফিলিক এডিশন রিয়াকশন গুলো হচ্ছে। ওকে, এরপর যদি সামনের দিকে যাই, যে ইলেকট্রোফিলিক এডিশনের মধ্যে দুইটা রিয়াকশন আছে, যেটাকে বলা হয় টেস্ট অফ আনস্যাচুরেশন। টেস্ট অফ আনস্যাচুরেশন, একটা হচ্ছে ব্রোমিন সলিউশন টেস্ট, একটা হচ্ছে বেয়ার টেস্ট। ব্রোমিন সলিউশন টেস্ট আর একটা হচ্ছে বেয়ার টেস্ট। এখন ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে যারা আনস্যাচুরেটেড ভাইয়া, তারাই শুধুমাত্র এখানে মানে কালার শো করবে বা কালার চেঞ্জ করবে, আর যারা স্যাচুরেটেড তারা এখানে কোনো ধরনের কোনো চেঞ্জ দেখাবে না। তার মানে যারা এই টেস্টে পাস করবে তারা কি স্যাচুরেটেড নাকি আনস্যাচুরেটেড বলো তো? যারা এই টেস্টে পাস করবে তারা কি স্যাচুরেটেড নাকি আনস্যাচুরেটেড, কি মনে হয়? অবশ্যই আনস্যাচুরেটেড হবে। হ্যাঁ, ভেরি গুড। ধরো তোমার কাছে ছিল হচ্ছে CH2 ডাবল বন্ড CH2,
এটার মধ্যে ব্রোমিন দিলাম, হ্যাঁ ব্রোমিন টেকনিক্যালি একটু রেড কালার টাইপের হয় বা অরেঞ্জ টাইপের কালারে হয়, হ্যাঁ। ব্রোমিন দেওয়ার পরে খেয়াল করো, ব্রোমিন দিছি, ব্রোমিন দেওয়ার পরে কি হবে, ইলেকট্রোফিলিক এডিশন হবে, ব্রোমিন দুইটা ভিতরে ঢুকে যাবে, তাহলে CH2 এখানে একটা ব্রোমিন, এখানে একটা ব্রোমিন, এটার নাম কি 1,2 ডাইব্রোমো ইথেন, তাই না, 1,2 ডাইব্রোমো ইথেন। এখন এই যে কম্পাউন্ডটা ফর্ম করলো এটা কিন্তু আবার কালারলেস, এটা আবার কালারলেস একটা কম্পাউন্ড ফর্ম করছে, মানে কি কালার আগে রেড ছিল এখন কিন্তু কালারলেস হয়ে গেছে। এটা CCl4 এর প্রেজেন্সে হয় আর কি, হ্যাঁ CCl4 এর প্রেজেন্সে এই রিঅ্যাকশন গুলো করা হয়। তাহলে দেখো এটাকে বলা হয় টেস্ট অফ আনস্যাচুরেশন। এখন তুমি যদি এখানে একটা অ্যালকেন নিতা, অ্যালকেন নিয়ে ধরো ব্রোমিন দিতা রেড কালার CCl4 এর প্রেজেন্সে, তখন কি হইতো জানো, এখানে তার এডিশন করার মতো পাই বন্ড নাই, ও কি করতো মানে সাবস্টিটিউশন করতো, একটা হাইড্রোজেন আর একটা ব্রোমিনকে সাবস্টিটিউট করে HBr প্লাস CH3CH2Br এটা ফর্ম করতো। রেড কালার কিন্তু যাইতো না, পুরাটাতে রেড কালার থেকে যাইতো, কারণ এডিশন হয়ে যাওয়ার মানে তুমি অনেকটা এইভাবে চিন্তা করো, ধরো তুমি একটা রেড কালারের বিস্কুট খাচ্ছ, তুমি হাফ খাইছো হাফ রেখে দিছো, এটাকে বলা হয় সাবস্টিটিউশন, হ্যাঁ। আর যদি তুমি পুরোটাই খেয়ে ফেলো তাহলে তো বিস্কুটের কালার দেখতে পারবে না, এটাকে বলা হয় এডিশন। তাহলে এডিশন হলে আসলে কালারটা চেঞ্জ হয়ে যায়, আর সাবস্টিটিউশন হলে কালারটা সেম থাকে। সো দেখো আগেও রেড কালার ছিল এখনো রেড কালার আছে, হ্যাঁ, তার মানে কি কালার চেঞ্জ হয় নাই, তার মানে এটা হচ্ছে টেস্টে ফেল করছে। আর এই যে রেড থেকে কালারলেস হয়েছে মানে কালারটা চেঞ্জ করছে, তার মানে ওর মধ্যে আনস্যাচুরেশন হয়েছে, তার মানে ও পাস করছে। তাহলে বুঝছো এই কনসেপ্টটা সবাই, বলো তো সবাই কি এই কনসেপ্টটা ক্লিয়ার ভাই? আমরা ওকে ডান। চলো এটা তো দেখলাম, এই সিমিলার একটা টেস্ট হচ্ছে বেয়ার টেস্ট। বেয়ার টেস্টও মজার, বেয়ার টেস্ট একটু তোমাদেরকে দেখে। এখানে বেসিক্যালি হয় কি, ধরো তোমার কাছে আছে CH2 ডাবল বন্ড CH2, এখানে তুমি H2 নিবা এবং একটা নেসেন্ট অক্সিজেন নিবা, এটা কোত্থেকে পাবা ভাইয়া, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, মানে বেসিক পটাশিয়াম পারম্যাঙ্গানেট যদি তুমি এখানে অ্যাড করো তখন তুমি নেসেন্ট অক্সিজেন পাবা। এখন পারম্যাঙ্গানেটের কালারটা হচ্ছে পার্পেল হয়, পার্পেল কালার হয়, রিঅ্যাকশন করার পর কি হয়, H2O আরেকটা অক্সিজেনের সাথে মিলে H2O2 ফর্ম করে, মানে কি দুইটা OH ফর্ম করে। এইটা ইলেকট্রোফিলিক এডিশনের কারণে দুইটা OH এখানে অ্যাড হয়ে যায়, এই যে এরকম CH2 এখানে একটা OH হয়, এখানে একটা OH হয়, মানে 1,2, মানে এটার নাম কি ইথেন 1,2 ডাইঅল, তাই না, ইথেন 1,2 ডাইঅল, অ্যালকোহল ফর্ম করছে, দুইটা OH আছে। সো এখানে দেখো এটা কি এডিশন হয়েছে, এখানে কিন্তু আবার কালারলেস হয়ে যাবে, এটা কিন্তু আবার জিনিসটা কি হয়ে যাবে, কালারলেস। দেখছো সিম্পল একটা হিসাব। মানে মেইন কথা হচ্ছে তুমি এখানে কি কি পাচ্ছ, হ্যাঁ তুমি এখানে কি কি পাচ্ছ, যে রিঅ্যাকশন করার আগে পার্পল ছিল, রিঅ্যাকশন করার পর আসলে পার্পল জিনিসটা চলে গেছে, মানে অ্যাটলিস্ট কম্পাউন্ডটা নিচে আবার স্লাজ কিছু ক্রিয়েট হয় সেটা আলাদা হিসাব, কিন্তু নর্মালি তুমি একটু দেখো পার্পল ছিল, পার্পল থেকে কালারলেস হয়ে গেছে, তার মানে এটা টেস্ট অফ আনস্যাচুরেশনে পাস করছে। কিন্তু তুমি যদি এখানে আবার অ্যালকেন নিয়ে কাজ করতে হইয়া এই সেম H2O প্লাস নেসেন্ট অক্সিজেন দিতা, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের প্রেজেন্সে KOH যদি থাকতো, তাহলে এটাও পার্পেল তো থাকতোই, এখানে কোনো টেস্ট কিছুই হইতো না, কিছুই চেঞ্জ হইতো না, পার্পেলই থাকতো। সো আলটিমেটলি ও বেয়ার টেস্টও ফেল করে। সো একজন হচ্ছে বেয়ার টেস্ট, একজন হচ্ছে ব্রোমিন সলিউশন টেস্ট, দুইটাতেই পাস করবে কারা, যারা আনস্যাচুরেটেড, টেস্ট অফ আনস্যাচুরেশন বলে। সো এখানে অ্যালকিন অ্যালকাইন দুইটাই পাস করবে, মানে ওদের ইলেকট্রোফিলিক এডিশন হবে, কিন্তু অ্যালকেনের মধ্যে আসলে সাবস্টিটিউশন হয়, সো ও এই টাইপের পরীক্ষায় পাস করবে না। ওকে, তাহলে দুইটা পরীক্ষা বুঝে গেছি ভাইয়া, এগুলো কিন্তু পরীক্ষা আসে, প্রচুর আসে, হ্যাঁ দুইটা পরীক্ষা আমরা ক্লিয়ার। দুইটা পরীক্ষায় আমরা ক্লিয়ার, হ্যাঁ ভেরি গুড, তাহলে এটা আমাদের ডান। ওকে, এবার আসি ইলেকট্রোফিলিক এডিশন রিঅ্যাকশনের আরো চমৎকার রুল দুইটা, একটা হচ্ছে মার্কোনিকভ, একটা অ্যান্টি মার্কোনিকভ রুল। আচ্ছা তার আগে তোমাদেরকে একটা কোশ্চেন জিজ্ঞেস করি ভাই, তোমাদের মনে আছে যে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি সিরিজটা কোনটা বেশি স্টেবল ছিল, 1 ডিগ্রি 2 ডিগ্রি নাকি 3 ডিগ্রি? মনে পড়ে কার্বোক্যাটায়নের ক্ষেত্রে? একটু মনে করে বলো তো ভাইয়াকে দেখি মনে আছে কিনা হালকা পাতলা, কার্বোক্যাটায়নের স্টেবিলিটি সিরিজটার কথা, কার্বোক্যাটায়নের স্টেবিলিটি সিরিজের কথা, এটা তোমাদের মনে আছে কিনা বলো, কোনটা বেশি স্টেবল ছিল, 1 ডিগ্রি 2 ডিগ্রি নাকি 3 ডিগ্রি? মাশাআল্লাহ এখনো মনে আছে, ভেরি গুড ভেরি গুড। আচ্ছা তাহলে এইখানে একটু ছোট্ট একটা সামারির কথা মনে করে ফেলি, কারণ আমাদের সামনে কাজে লাগবে। একটা আমরা পড়ছিলাম ফর কার্বোক্যাটায়ন, যেটাকে আমরা কি বলি,
कार्बोकैटायन और कार्बोनियम आयन এদের স্টেবিলিটি পড়ছিলাম আমরা স্টেবিলিটি সিরিজ 3 ডিগ্রি সবচেয়ে বেশি স্টেবল তারপর 2 ডিগ্রি তারপর 1 ডিগ্রি তারপর নো ডিগ্রি এই আর রিঅ্যাক্টিভিটি তো উল্টাটা আর কার্বনের ফ্রি রেডিকেলের ক্ষেত্রেও কিন্তু সিরিয়ালটা সেম ছিল এটা হচ্ছে কার্বন ফ্রি রেডিকেল কার্বন ফ্রি রেডিকেলের ক্ষেত্রেও স্টেবিলিটি সিরিজটা সেম ছিল 3 2 1 নো ডিগ্রি আচ্ছা এরকম মোটামুটি আমরা দেখেছি এখন তোমরা তো জানো ভাইয়া মানে কোন প্রোডাক্টটা বেশি পাওয়া যায় যেটা স্টেবল নাকি আনস্টেবল বলো তো কোন প্রোডাক্টটা বেশি প্রডিউসড হয় যেটা স্টেবল নাকি আনস্টেবল বলো ভাইকে কোন প্রোডাক্টটা বেশি প্রডিউসড হয় যেটা স্টেবল নাকি আনস্টেবল কোন প্রোডাক্টটা বেশি প্রডিউসড হয় যেটা স্টেবল নাকি আনস্টেবল হ্যাঁ যেটা স্টেবল সেটা প্রডিউসড হয় বেশি হ্যাঁ আচ্ছা ভেরি গুড চমৎকার তো চলো একটু দেখি মার্কোনিকভ রুলটা কি মার্কোনিকভ রুল হচ্ছে অ্যাসিমেট্রিক অ্যালকিনের সাথে অ্যাসিমেট্রিক রিয়াজেন্টের রিঅ্যাকশন হবে আচ্ছা অ্যাসিমেট্রিক অ্যালকিন কাকে বলে ধরো তোমার কাছে আছে হচ্ছে CH2 ডাবল বন্ড CH2 এটা মার্কোনিকভ রুল খাটবে না কারণ কি এটা সিমেট্রিক এটা সিমেট্রিক অ্যালকিনের জন্য মার্কোনিকভ রুল অ্যাপ্লাই হবে না অ্যাসিমেট্রিক কোনটা ধরো CH3 CH ডাবল বন্ড CH2 মানে ডাবল বন্ডের এই পাশ আর এই পাশ সেম না এটাকে বলা হয় অ্যাসিমেট্রিক অ্যালকিন ওকে এটা অ্যাসিমেট্রিক অ্যালকিনের সাথে অ্যাসিমেট্রিক রিয়েজেন্ট ধরো HBr এর এডিশন রিঅ্যাকশন যদি আমরা করি এই যে দেখো এটা তো দুই পাশ সেম না তাই না এটা অ্যাসিমেট্রিক রিয়েজেন্ট আচ্ছা রিঅ্যাকশন করলে দুই টাইপের কেস হইতে পারে ভাই কি কি কেস হইতে পারে চলো দেখি এটাকে আগে একটু ভেঙে লিখি দেখো CH3 CH2 এই CH3 CH2 এই আচ্ছা হইতে পারে একটাতে H ঢুকবে আরেকটাতে ব্রোমিন ঢুকবে অথবা আরেকটাতে ব্রোমিন ঢুকবে আরেকটাতে H ঢুকবে শেষ এখন এখন মজার ব্যাপার হচ্ছে এই দুইটা এডিশন হতে পারে তাই তো এই দুইটা এডিশন হতে পারে তোমার কাজ হচ্ছে কোনটা মেজর প্রোডাক্ট হবে আর কোনটা মাইনর প্রোডাক্ট হবে সেটা ডিটারমাইন করা দেখো ভাই খেয়াল করো ব্রোমিনের রেসপেক্টে চিন্তা করবা ব্রোমিনটা হচ্ছে নেগেটিভ তাহলে এই কার্বনটা পজিটিভ আবার ব্রোমিনটা এখানে নেগেটিভ এই কার্বনটা এখানে পজিটিভ দেখো তো ভাইয়া এই কার্বনে দুইটা হাইড্রোজেন আছে তিনটা হাইড্রোজেন থাকলে আমরা তো বলি নো ডিগ্রি আর দুইটা থাকলে মানে কি বলি 1 ডিগ্রি তার মানে এটা হচ্ছে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন আর এখানে দেখো এই কার্বনে একটা হাইড্রোজেন আছে মানে দুইটা হাইড্রোজেন সাবস্টিটিউট হয়ে গেছে এটাকে আমরা বলি হচ্ছে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন বেশি স্টেবল কোনটা অবশ্যই 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন মোর স্টেবল 1 ডিগ্রি লেস স্টেবল এজন্যই এটা হয় আমার মেজর প্রোডাক্ট অলমোস্ট 90% হয় এটার প্রোডাকশন এটা হয় আমার মাইনর প্রোডাক্ট অলমোস্ট 10% হয় এটার প্রোডাকশন মেজর কেন হয়েছে কারণ এটা বেশি স্টেবল আর এটা আনস্টেবল হয় এটা প্রোডাকশন কম হয় এই হচ্ছে আমাদের মার্কোনিকভ রুল বলছে বেসিক্যালি রুলটা হচ্ছে অ্যাসিমেট্রিক অ্যালকিনের সাথে অ্যাসিমেট্রিক রিয়েজেন্টের এডিশন রিঅ্যাকশনের ক্ষেত্রে ডাবল বন্ডের যে কার্বনে হাইড্রোজেন কম থাকে বা উল্টাটা বলি ডাবল বন্ডের যে কার্বনে হাইড্রোজেন বেশি থাকে সেখানেই হাইড্রোজেনটা এসে অ্যাড হয় এই দেখো এই যে CH2 এখানেই হাইড্রোজেন মানে যে এটাকে বাংলায় আমরা তেলা মাথায় তেল দেওয়া বলি মানে মাথায় অলরেডি তেল আছে তুমি আরেকটু তেল দিছো বেশি করা সো এই কার্বনে অলরেডি হাইড্রোজেন বেশি আছে আরেকটা হাইড্রোজেন এসে ঢুকবে এটা হবে মেজর প্রোডাক্ট সহজে বোঝার টেকনিক আর কি বুঝছো সো এটাকে আমরা মার্কোনিকভ রুল বলি সবাই একটু এটা নোট করে ফেলি ভাইয়া কষ্ট করে কুইকলি নোট করে টিচার বক্সে একটা ডান লিখি তারপর ভাইয়া পুরোটা আরেকবার বুঝাই দিব হ্যাঁ নাও সবাই একটু নোট করে ডান লিখে ফেলি ভাইয়া কষ্ট করে
ওকে, তাহলে এটা আমরা সবাই লিখে ফেলছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সো চলো আমরা তাহলে জিনিসটা আরেকবার ছোট করে বুঝাই। জিনিসটা কি করছি ভাইয়া, অ্যাসিমেট্রিক অ্যালকিনের সাথে, হ্যাঁ, এই যে অ্যাসিমেট্রিক অ্যালকিন মানে কি, ডাবল বন্ডের দুই পাশে সেম না। হ্যাঁ, অ্যাসিমেট্রিক অ্যালকিনের সাথে অ্যাসিমেট্রিক রিয়েজেন্টের যখন তুমি এডিশন রিঅ্যাকশন করবা, ইলেকট্রোফিলিক এডিশন রিঅ্যাকশন করবা, ডাবল বন্ডের যে কার্বনে হাইড্রোজেন বেশি থাকে সেখানেই হাইড্রোজেনটা যায়। এটাই হচ্ছে মানে ওর একটা শর্ট থিওরি ছিল। সো এটা বেসিক্যালি কার্বোক্যাটায়নের থিওরি। তো কার্বোক্যাটায়ন দেখো, একটাতে পাও তুমি 1 ডিগ্রি, একটাতে পাও 2 ডিগ্রি। তো 2 ডিগ্রি মোর স্টেবল, এজন্য এটা হবে মেজর প্রোডাক্ট, এটা বেশি পার্সেন্টেজে হবে। এটা মাইনর প্রোডাক্ট, এটা কম পার্সেন্টেজে হবে। ডান, ইজি। আচ্ছা, এখন এইটা ঠিক অপোজিট একটা রুল আছে, এটাকে বলা হয় অ্যান্টি মার্কোনিকভ রুল। হ্যাঁ, অ্যান্টি মার্কোনিকভ রুল বা যেটাকে আরেকটা নাম দেওয়া হয় সেটা হচ্ছে খারাশেস পারঅক্সাইড রুল। খারাশেস মানে খারাশের পারঅক্সাইড রুল বলি আর কি আমরা, বা অ্যান্টি মার্কোনিকভ রুল বলি। তার মানে এখানে ব্যাপারটা অনেকটা এরকম যে তুমি যেটা দিলা CH3 CH ডাবল বন্ড CH2, মাত্র যেটা পড়লা, দুইটা কেস হইতে পারতো, তাই না ভাইয়া? দুইটা কেস হইতে পারতো, একটা হচ্ছে এই যে CH3 CH CH2 এই আর হচ্ছে CH3 CH CH2 এই। তাহলে এখানে একটা H যাবে, এখানে একটা Br যাবে, ও সরি, সাথে তো একটা HBr দিতে হবে। হ্যাঁ, আবার এখানে একটা H যাবে, এখানে একটা Br যাবে। এখন একটু আগে আমরা পড়ছিলাম মার্কোনিকভে যে এটা ছিল আমার মেজর প্রোডাক্ট, এটা মাইনর প্রোডাক্ট, বাট এখন এটা ঘুরে যাবে। ঘুরে যাবে কি, এটা হয়ে যাবে আমার মাইনর প্রোডাক্ট, এটা হয়ে যাবে আমার মেজর প্রোডাক্ট, এটা হয়ে যাবে আমার মেজর প্রোডাক্ট। এটার পার্সেন্টেজ আবার হয়ে যাবে 99.1%, এটার পার্সেন্টেজ হয়ে যাবে 0.9%। এখানে দুইটা কোশ্চেন আছে। ও, আর এখানে একটা এডিশন আছে, সেটা হচ্ছে অর্গানিক পারঅক্সাইড। মানে খারাশ বলছিলেন যে আমরা অ্যাসিমেট্রিক অ্যালকেনের সাথে অ্যাসিমেট্রিক রিয়েজেন্টের যদি এডিশন রিঅ্যাকশন করি, তখন যদি আমরা একটা অর্গানিক পারঅক্সাইড দিই, তখন ডাবল বন্ডেড যে কার্বন হাইড্রোজেন কম থাকবে সেটাতে হাইড্রোজেন যাবে, সেটা হবে মেজর প্রোডাক্ট, এবং সেটা পার্সেন্টেজ হবে মার্কোনিকভের নর্মাল রিঅ্যাকশন হচ্ছে অনেক বেশি। মানে ঘটনাটা কি আমি তোমাদের জাস্ট এমনি একটু বলি। যেমন ভাইয়া এটা দেখো, এখানে মেজর 90 ছিল, মাইনর 10 ছিল। এখন এনটি মানে কি, উল্টায় যাবে, এটা হবে 90, এটা 10, কিন্তু পার্সেন্টেজ বাড়লো কেন বলো? উল্টাইছে আমি বুঝছি, কেন এটা উল্টাইছে একটু পরে বলবো, বাট পার্সেন্টেজ বাড়লো কেন কি মনে হয় তোমাদের, বলো দেখি ভাইয়া একটু। পার্সেন্টেজ বাড়লো কেন কি মনে হয়? ভালো বলছো রিফাত, ভালো গেসটা ভালো ছিল। আচ্ছা, চলো আমরা রিয়াকশনটা বুঝি। হুম, আচ্ছা, রাহানু, মাথি, আরিফ, তোমরা একটু বলো কি হইতে পারে। পুর মেজর, বিকজ অফ মেজর, না মেজর হয়েছে তো সমস্যা নাই তো, 90-10ই হইতে পারতো, তাহলে 99 কেন হলো, পার্সেন্টেজ বাড়লো কেন? আচ্ছা, চলো এটাকে একটু আমরা ডিটেইলসে পড়ি। হ্যাঁ, ফার্স্ট অফ অল তোমাদের মনে আছে ভাইয়া হোমোলাইটিক ফিশন, হেটারোলাইটিক ফিশন? হোমোলাইটিক ফিশনে কি ফর্ম করে ভাইয়া, অ্যানায়ন ক্যাটায়ন নাকি ফ্রি রেডিক্যাল, মনে আছে? বলো, হোমোলাইটিক ফিশনে কি ফর্ম করে? হুম, দেখো তোমার কাছে আছে হচ্ছে আর ও ও আর, এটা একটা অর্গানিক কম্পাউন্ড। হ্যাঁ, এটা হচ্ছে এই যে মাঝ বরাবর যখন ব্রেক হয়, ব্রেক হয়ে ফর্ম করে 2RO ডট, মনে আছে? ফ্রি রেডিক্যাল, ফ্রি রেডিক্যাল, নিজের ইলেকট্রন নিজের কাছেই চলে আসছে, অ্যাটমের মতো অনেকটা আর কি। হ্যাঁ, হোমোলাইটিক ফিশন মানে দুই পাশ যদি সেম হয়, ব্রেক হয়ে যায়, নিজের ইলেকট্রন নিজের কাছে চলে আসে, নিজের ইলেকট্রন নিজের কাছে চলে আসে, ফ্রি অ্যাটম ফর্ম করে, এটা হচ্ছে ফ্রি রেডিক্যাল। ফ্রি রেডিক্যালের পাওয়ার সবচেয়ে বেশি, এখন মনে পড়ছে একটু? এটাকে আমরা বলতেছি হোমোলাইটিক ফিশন, হোমোলাইটিক ফিশন। কত ক্লাসের আগের ক্লাসে পড়ছিলাম আমরা, এখন মনে পড়ছে? আচ্ছা, এরপর কি হবে দেখো, ও কি করবে, এই যে এই কম্পাউন্ডটা কি করবে, HBr এর সাথে রিয়াকশন করার ট্রাই করবে, RO ডট। সে কি করবে দেখো, এই এইচটাকে সে নিয়ে নিবে, আর এই ইলেকট্রনটা ওকে দিয়ে দিবে। হ্যাঁ, মানে ঘটনাটা অনেকটা এরকম, মানে ঘটনাটা হচ্ছে ব্রোমিনের তখন ফ্রি রেডিক্যাল ফর্ম করবে, প্লাস আর ও এইচ ফর্ম করবে, মানে অ্যালকোহল ফর্ম করবে। এখন তোমার রিয়াকশনটা হবে ব্রোমিনের ফ্রি রেডিক্যালের সাথে। এবার দেখো CH3 CH ডাবল বন্ড CH2,
ব্রোমিন আর ফ্রি রেডিক্যাল। মানে ঘটনাটা কেমন আমি তোমাদের বুঝাই বলবো, সমস্যা নেই। মানে ব্রোমিন তার নিজের ইলেকট্রন পেয়ে যাবে, কার্বন তার একটা ইলেকট্রন হারায় ফেলবে, এরকম ঘটনা হবে। দেখাই, CH3 CH CH2 ড্যাশ ড্যাশ CH3 CH CH2 ড্যাশ ড্যাশ। আচ্ছা, এখানে ঘটনা হচ্ছে অনেকটা এরকম যে একটাতে ব্রোমিন ঢুকে যাবে আর অন্যটাতে কার্বন তার ইলেকট্রন নিজের কাছে নিয়ে ফেলবে, তো ফ্রি রেডিক্যাল ফর্ম করবে। মানে বুঝছো না, এই যে ফ্রি রেডিক্যাল ফর্ম করবে। এখন কার্বো ক্যাটায়ন, কার্বো অ্যানায়ন আর ফ্রি রেডিক্যাল যখন তিনজন একসাথে থাকবে, ধরো সবচেয়ে বেশি পাওয়ার অবশ্যই থাকবে হচ্ছে ফ্রি রেডিক্যালের। ফ্রি রেডিক্যালের কারণ এটা অনেক বেশি আনস্টেবল। এখন একটু খেয়াল করো, এটা এটা কয় ডিগ্রি ফ্রি রেডিক্যাল একটু খেয়াল করো তো ভাইয়া, এটা কয় ডিগ্রি ফ্রি রেডিক্যাল? এটা হচ্ছে 1 ডিগ্রি কার্বনের ফ্রি রেডিক্যাল। এটা খেয়াল করো, এটা হচ্ছে 2 ডিগ্রি কার্বনের ফ্রি রেডিক্যাল। এন্ড হুইচ ওয়ান ইজ মোর স্টেবল? অবশ্যই 2 ডিগ্রি। তার মানে এটা হবে আমার মেজর প্রোডাক্ট, এটা হবে আমার মাইনর প্রোডাক্ট। এইটুকু আমরা আশা করি বুঝে গেছি, হ্যাঁ, মেজর আর মাইনর। এখন একটা সমস্যা আছে, সমস্যাটা কি আসো বলি। এটা আবার ফার্দার রিয়াকশন করবে ওই যে আর ও এইচ এর সাথে, আর ও এইচ এর সাথে। এই এইচটা আবার ফ্রি রেডিক্যালের সাথে এক্সচেঞ্জ হবে, এই এইচটা আবার ফ্রি রেডিক্যালের সাথে এক্সচেঞ্জ হবে। দেখো কি হয়, খেয়াল করো, CH3 CHBr CH2, এখন একটা H চলে আসবে আর এখানে আরও ফ্রি রেডিক্যাল ফর্ম করবে। এখানে দেখো CH3 CH, এখানে একটা H আসবে, CH2Br, এখানে একটা RO ফ্রি রেডিক্যাল ফর্ম করবে। এরপর এই দুইজন মিলে প্লাস হয়ে আবার ফর্ম করবে হচ্ছে ROOR এন্ড রিপিট। মানে আগের রিঅ্যাকশনটা হচ্ছে একবার হয়েছে আর এই রিঅ্যাকশনটা বারবার হবে, যতক্ষণ না ধরো রিঅ্যাক্টেন্ট প্রায় শেষের দিকে চলে না আসে, বারবার রিঅ্যাকশন হবে। এখন বারবার যদি রিঅ্যাকশন হয়, তোমরা একটু চিন্তা করো ভাইয়া, যেটা মেজর প্রোডাক্ট সেটা তো স্টেবলই থাকবে, যেটা আনস্টেবল সেটা কি বারবার রিঅ্যাকশন করবে। তার মানে কি বারবার রিঅ্যাকশন করে সে স্টেবলে কনভার্ট হইতে থাকবে আর আনস্টেবলের কোয়ান্টিটি কমতে থাকবে। সো এই জন্য এটার কোয়ান্টিটি হয়ে যায়, মেজরটার কোয়ান্টিটি হয়ে যায় অলমোস্ট 99.1% কন্টিনিউয়াস প্রসেসের জন্য, আর এটা হয় মাত্র 0.9%। কমতে কমতে মানে আনস্টেবলটা স্টেবল কনভার্ট হইতে থাকে বারবার প্রসেসের মাধ্যমে, এই জন্য আনস্টেবলটা কমে যায়, স্টেবলটা বেড়ে যায়। বলো সবাই কি প্রসেসটা বুঝতে পারছি? পুরোটা আমি আরেকবার রিপিট করবো, সমস্যা নাই, জাস্ট বলো সবাই প্রসেসটা বুঝছে কিনা ভাইয়া। এখানে ফ্রি রেডিক্যাল মেকানিজমের কারণে এই কাজটা হয়েছে, হ্যাঁ, ফ্রি রেডিক্যাল মেকানিজমের কারণে এই কাজটা হয়েছে। সবাই ক্লিয়ার না? ওকে, তাহলে এটা সুন্দর করে একটু কষ্ট করে নোট করে ফেলো। নোট করা হইলে, হ্যাঁ আরেকবার বোঝাবো, এখনই আরেকবার বোঝাবো, সমস্যা নেই, পুরোটা একবার কষ্ট করে নোট করে ফেলো ভাইয়া যেভাবে লিখছি। নোট করা হলে টিচার বক্সে সবাই প্রত্যেকে ডান লেখো, তারপর ভাইয়া এসে প্রত্যেকটা লাইন আরেকবার বুঝাই দিব, হ্যাঁ। ওকে।
ওকে, আশা করি আমাদের সবার লেখা শেষ। হ্যাঁ, সো চলো আমরা হচ্ছে পুরোটা একবার বলি যে ঘটনাগুলো কি হইলো। হ্যাঁ, তো ফার্স্ট অফ অল আমরা এখানে এক্সট্রা কি ইউজ করেছি ভাইয়া, দেখো অর্গানিক পারঅক্সাইড। এটা বেসিক্যালি কি অর্গানিক পারঅক্সাইড। আচ্ছা, সো এখন আমরা কি করতেছি, অর্গানিক পারঅক্সাইডটা দেখো এটা একটা হোমোলাইটিক ফিশনের মধ্যে দিয়ে যাবে, মানে কি দুই পাশ তো সেম, তাই না, সিমেট্রিক। তো এটা যদি আমরা ব্রেক করি তাহলে কি হবে, যার যার ইলেকট্রন তার কাছে চলে আসবে, মানে কি ফ্রি রেডিক্যালে ফর্ম করবে। ফ্রি রেডিক্যাল অনেক বেশি আনস্টেবল হয়, ও কি করবে আবার একটু খেয়াল করো, এই ফ্রি রেডিক্যালটা কি করবে, এখানে দুইটা ইলেকট্রন আছে কিন্তু, একটা হাইড্রোজেনের একটা ব্রোমিনের, ব্রোমিনেরটা ব্রোমিনের কাছে দিয়ে দিবে আর হাইড্রোজেনেরটা এসে এটার সাথে একটা বন্ড করে ফেলবে, তার মানে এখানে ব্রোমিনের একটা ফ্রি রেডিক্যাল ফর্ম করবে আর একটা অ্যালকোহল ফর্ম করবে। এরপর দেখো এই যে অ্যাসিমেট্রিক অ্যালকিনের সাথে ব্রোমিনের ফ্রি রেডিক্যালের রিঅ্যাকশনে কি কি হইতে পারে বলো তো ভাইয়া, এই যে ওর একটা হ্যান্ড খালি হবে, এখানে একটা হ্যান্ড খালি হবে, তাই না, এরকম না ব্যাপারটা। তাহলে কি ব্রোমিন যদি এসে একজনের হ্যান্ডে ঢুকে যায়, অ্যাড হয়ে যায়, তাহলে ওর তো ইলেকট্রন আবার কি হবে, নিজের কাছে চলে আসলো, মানে কি ফ্রি রেডিক্যাল ফর্ম করলো। সেম এখানে ব্রোমিন চলে আসলে এখানে এই কার্বনে ফ্রি রেডিক্যাল ফর্ম করে ফেলবে। আচ্ছা, এখন খেয়াল করো এই কার্বনে একটা হাইড্রোজেন আছে, মানে দুইটা সাবস্টিটিউট হয়ে গেছে, এটা 2 ডিগ্রি কার্বনের ফ্রি রেডিক্যাল। এই কার্বনে দুইটা হাইড্রোজেন আছে, মানে একটা হাইড্রোজেন সাবস্টিটিউট হয়েছে, তার মানে এটা 1 ডিগ্রি কার্বনের ফ্রি রেডিক্যাল, কোনটা বেশি স্টেবল, 2 ডিগ্রি। এখন এরপর কি হয় বলো, এই যে অ্যালকোহলটা হয়েছিল, এই যে এই অ্যালকোহলটা, এই এইচটা আবার এখানে চলে আসে, এইচটা চলে আসার কারণে এটা আবার ফ্রি রেডিক্যাল ফর্ম করে ফেলে, এইচটা চলে আসার কারণে এখানে ফ্রি রেডিক্যাল ফর্ম করে ফেলে, এই দুইজন আবার মিলে আবার অর্গানিক পারঅক্সাইড ফর্ম করে, আবার এটা রিপিট রিঅ্যাকশন চলতেই থাকে চলতেই থাকে। এখন যেটা স্টেবল সেটা তো আস্তে আস্তে জমতে থাকে, ওটা তো রিঅ্যাকশন করবে না, আর যেটা আনস্টেবল সেটা বারবার রিঅ্যাকশন করে স্টেবলে কনভার্ট হবে। এজন্য স্টেবলের কোয়ান্টিটি অনেক বেশি বেড়ে যায়, যেহেতু এটা কন্টিনিউয়াস প্রসেস, প্রায় 99.1%, আর আনস্টেবলটা হচ্ছে অনেক অল্প থাকে, 0.9%। ওকে, বলো ভাইয়া সবাই কি এখন ক্লিয়ার? একটু বলো তো টিচার ইনবক্সে কষ্ট করে। ওকে, ভেরি গুড। আনিকে এখন বুঝছো? হ্যাঁ, গুড। রিফাত, আরিফ, রাহানুম, ভেরি গুড। হুম, ওকে, চলো ভাইয়া সামনের দিকে যাই। এখন আমরা যেটা দেখবো ইলিমিনেশন রিঅ্যাকশন, সাইজেফ রুল। ইলিমিনেশন রিঅ্যাকশন এটাকে বলা হয় ভাইয়া সাইজেফ রুল। সাইজেফ রুলটা আসলে বেসিক্যালি কি, শোনো, নর্মাল ইলিমিনেশন দুই টাইপের আছে আর কি। হ্যাঁ, একটা দেখো এটা হলো নর্মাল ইলিমিনেশন আর কি। নর্মাল ইলিমিনেশন কিভাবে বুঝবো, দেখো ভাইয়া খেয়াল করো, এই যে তোমাদের গতদিন বলছিলাম না KOH, KOH এর দুইটা ভার্সন আছে ভাইয়া। একটা যদি অ্যালকোহলীয় হয়, মানে হচ্ছে একটা অ্যালকোহলের মধ্যে KOH টা রাখা হয়েছে, এরা ইলিমিনেশন করে। ইলিমিনেশন কিভাবে করে, এই যে হ্যালোজেনটাকে পটাশিয়াম নিয়ে চলে যাবে, আর এই কার্বনের পাশের কার্বনের হাইড্রোজেন থেকে ওইচটা একটা হাইড্রোজেন নিয়ে সুন্দর মতো চলে যাবে এবং ফর্ম করবে হচ্ছে এরকম একটা অ্যালকিন। ব্যাপারটা একটু বুঝাই, দেখো ধরো তোমার কাছে আছে হচ্ছে CH3 CH2 CH2X, ধরো একটা ক্লোরিনই আছে ধরো, এখন তুমি দিলা KOH, অ্যালকোহলীয়। অ্যালকোহলীয় দিলে অবশ্যই এলিমিনেশন রিঅ্যাকশন হবে আর টেম্পারেচার বেশি লাগে অনেক। দেখো ওইচটা হচ্ছে নেগেটিভ, পটাশিয়ামটা পজিটিভ, ক্লোরিনটা নেগেটিভ। এখন এই পটাশিয়াম এই ক্লোরিনকে নিয়ে সুন্দর মতো চলে গেল, ক্লোরিনটা যেহেতু মাইনাস, এর কার্বনটা কিন্তু প্লাস হয়ে গেল। আচ্ছা, KCl বাদ, প্লাস। এখন এই কার্বন থেকে তো একজন চলেই গেছে, এই ওইচটা কি করবে, পাশের কার্বনের একটা হাইড্রোজেনকে নিয়ে চলে যাবে, এইচ তো প্লাস, ওই এই কার্বন তাহলে মাইনাস হবে। দেখো এইচ আর ওইচ মিলে ওয়াটার ফর্ম করলো। এখন বাদ থাকলো কি, এই জিনিসটা দেখো CH3 CH CH আর এখানে একটা H। হ্যাঁ, দেখো খেয়াল করো ভাইয়া, এই প্লাস আর এই মাইনাসের মধ্যে অ্যাট্রাকশন ফোর্সের কারণে এখানে একটা পাই বন্ড ক্রিয়েট হবে, এই যে ফর্ম করে ফেললো একটা অ্যালকিন। এটা কিন্তু ইজি, এটা ইজি। কিন্তু কিন্তু যদি এমন হইতো, এটা এটা কি সবাই বুঝছি না ভাইয়া, ছোট করে একটা সি লেখো তো, এই জিনিসটা এলিমিনেশন প্রসেসটা সবাই বুঝছি না? মেইন থিমে এখনো যাইনি, মেইন থিমে এখনো যাচ্ছি। আচ্ছা, প্রসেসটা সবাই ক্লিয়ার? ওকে, আসি মেইন থিমে। আসি মেইন থিমটা হচ্ছে, যদি এরকম না হয়ে এরকম হইতো, ধরো CH3 CH2 এখানে একটা হ্যালোজেন থাকলো ধরো, হ্যাঁ ধরো এখানে একটা হ্যালোজেন থাকলো CCl, এখানে একটা H থাকলো, আর এখানে থাকলো হলো ধরো CH3। কোশ্চেন হচ্ছে কোনটা থেকে আসলে হাইড্রোজেনটা যাবে, এই কার্বন থেকে তো হ্যালোজেন যাবে, এখন পাশে তো দুইটা কার্বন আছে, কোনটা থেকে হাইড্রোজেন যাবে সেটা হচ্ছে কোশ্চেনের বিষয়। আচ্ছা, তাহলে এখানে দুইটা জিনিস হইতে পারে, মেজর মাইনর দুইটা জিনিস হইতে পারে। তাহলে KOH যদি আমরা অ্যালকোহলীয় দেই তাহলে দুইটা প্রোডাক্ট হইতে পারে।
দুইটা প্রোডাক্ট কি কি দেখো, একটা হইতে পারে আইদার, এটাকে একটু কপি করি, এটা নিলাম, হুম, এটা নিলাম, হ্যাঁ, ওকে, এই সেম টু সেম জিনিস আর একটা, একটা হইতে পারে আইদার কি হবে, এই পটাশিয়াম তো এই ক্লোরিনকে নিবেই, হুম, তাহলে ক্লোরিন মাইনাস হলে কার্বন প্লাস, হ্যাঁ, সেম এই পটাশিয়াম এই ক্লোরিনকে নিবেই, কার্বন ক্লোরিন মাইনাস হলে কার্বন প্লাস। এখন এই ওইচটা এই পাশের এইচ কেও নিতে পারে, মানে এই পাশের কার্বনের এইচ কেও নিতে পারে, অথবা এই ওইচটা এই পাশের কার্বনের এইচ কেও নিতে পারে, যে কোনো একটা হইতে পারে। তো চলো দেখি কি হয়। তাহলে ফর্ম করতেছে পটাশিয়াম ক্লোরাইড প্লাস H2O প্লাস এখানে ফর্ম করতেছে দেখো CH3 CH2 CH ডাবল বন্ড CH2, এটা ফর্ম করতেছে, অথবা এখানে দেখো KCl প্লাস H2O প্লাস CH3 CH ডাবল বন্ড CH CH3, হুম, ওকে। এবার ভাইয়াকে একটা কোশ্চেনের অ্যান্সার দাও, তোমাদের কাছে কি মনে হয় কোনটা মেজর প্রোডাক্ট? এটা ধরো এ, এটা ধরো বি, তোমাদের কাছে কি মনে হয় কোনটা মেজর প্রোডাক্ট? বলো দেখি ভাইয়াকে। আচ্ছা, এখনো একটা অ্যান্সার দিছো, গুড, অ্যান্সারটা হয়েছে, সারপ্রাইজিংলি হয়েছে, হুম, আচ্ছা, বাকিটা একটু বলো দেখি, তোমাদের কাছে কি মনে হয়, ভুল হইলেও কোনো সমস্যা নাই, হ্যাঁ, আচ্ছা, গুড, রিফাত হয়েছে, আচ্ছা গুড। ব্যাপারটা বুঝাই যে এটা কেন আমরা কোন বেসিসে বলতেছি, হ্যাঁ, দেখো এটা কার্বন কার্বন ডাবল বন্ড আছে, হ্যাঁ, এটার অনেক কনফিগারেশন হইতে পারে, আর 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 এইচ আর 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 এইচ এইচ আর আর এইচ এইচ আর এইচ 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 এইচ, ওকে। সো যদি আমি সিরিয়াল বানাই, ধরো এ বি সি ডি ই এফ, তোমাদের কাছে 3 মিনিট টাইম আছে, হ্যাঁ, 3 মিনিট টাইম, তোমরা কি বের করবা? বের করবা হচ্ছে এই 6টার মধ্যে কোনটা বেশি স্টেবল আর কোনটা সবচেয়ে বেশি আনস্টেবল, এটার একটা সিকোয়েন্স বের করবা, ওকে। নাও দেখি, এমনি ট্রাই করো দেখি তোমরা এই জিনিসগুলো বুঝো কিনা।
ওকে, হ্যাঁ, ভেরি গুড। এক্স্যাক্টলি মাই পয়েন্ট, যে আর যত বেশি হবে, এটা কিন্তু গতদিন বলছিলাম মনে আছে, অ্যালকাইল যত বেশি হবে স্টেবিলিটি তত বেশি, আর এইচ যত বেশি হবে রিঅ্যাক্টিভিটি তত বেশি। তাহলে চিন্তা করো ভাইয়া, যদি আমরা স্টেবিলিটির কথা চিন্তা করি, সবচেয়ে বেশি স্টেবল হবে এ। যদি স্টেবিলিটির কথা চিন্তা করি, সবচেয়ে বেশি হবে এ, তারপর হবে বি। হুম, এখন সি আর ডি এর কথা মনে আছে ভাইয়া, এটা কিন্তু ট্রান্স, এটা কিন্তু সিস। দেখো ট্রান্সের কিন্তু দুই পাশে ব্যালেন্সড, আর এটা এক পাশে ব্যালেন্স আছে, এক পাশে ইমব্যালেন্স, মানে এটা ইমব্যালেন্স আর কি। ইমব্যালেন্স গুলো স্টেবিলিটি কম হয়। তাহলে কি হবে, আগে সি, তারপর ডি, তারপর ই, ফাইনালি এফ। মানে সবচেয়ে বেশি স্টেবল হলে যত বেশি আর থাকবে তত বেশি স্টেবল, মানে ডাবল বন্ডেড কার্বনে যত কম হাইড্রোজেন থাকবে তত বেশি স্টেবল, সহজ কথা। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে এখানে তোমরা অ্যান্সারটা পেয়ে যাবা। কাজ শেষ। দেখো, ডাবল বন্ডেড কার্বনে হাইড্রোজেন আছে কয়টা, 1 2 3, তিনটা। আর এখানে ডাবল বন্ডেড কার্বনে হাইড্রোজেন আছে কয়টা, দুইটা। তাহলে ডাবল বন্ডেড কার্বনে হাইড্রোজেন যত কম থাকবে সেটা তত বেশি স্টেবল। তার মানে এটা হচ্ছে আমার মেজর প্রোডাক্ট, এটা অলমোস্ট 80% পাওয়া যায়। এটা হচ্ছে মাইনর প্রোডাক্ট, এটা অলমোস্ট 20% পাওয়া যায়। এই হইলো 80-20। ওকে, বলো সবাইকে এখন এটা ক্লিয়ার হয়ে গেছে সাইজ অফ রুল? বলো তো ভাইয়াকে ডিজাইন বক্সে সবাই এটা ক্লিয়ার হয়ে গেছে কিনা। ইজি না ভাইয়া? এটাই বলছি যে মেজর মাইনর বুঝতে হইলে আগে এই জিনিসটা বুঝলেই হয়ে যাবে, শেষ। মানে ডাবল বন্ডেড কার্বনে যত কম হাইড্রোজেন থাকবে সেটা তত বেশি স্টেবল। শেষ হয়ে গেল অ্যান্সার। সো এই হলো আমাদের সাইজ অফ রুল। মানে ইলিমিনেশন হইলে এই যে হ্যালোজেন যে কার্বন আছে তার পাশের যে কোনো একটা কার্বন থেকে হাইড্রোজেন যাবে। এখন কোনটা থেকে হাইড্রোজেন যাবে সেটা তোমরা দেখেই সুন্দর মতো অ্যান্সার করতে পারবা। মানে মেইন কথা হচ্ছে যে কার্বনে হাইড্রোজেন কম থাকবে সেটা থেকেই যাবে, তাহলে হচ্ছে এটা মোর স্টেবল হবে। অনেক এখন বুঝছো? ওকে, হ্যাঁ। আর রাহানু, মারিফ, রিফা, থ্যাংক ইউ ভাইয়া। অনেক এখন ক্লিয়ার ভাইয়া? হ্যাঁ, ওকে। ও, নোট করবে এটা? আচ্ছা, এটা একটু নোট করে ফেলো ভাইয়া। হ্যাঁ, আচ্ছা, 1 মিনিট টাইম, নোট করে ফেলো। হ্যাঁ, ওকে।
ওকে, ভেরি গুড। তাহলে আমাদের এটা নোট করা শেষ, আশা করি এটা আমরা সবাই বুঝে গেছি। হ্যাঁ, আনিকে একটু জানাও ভাইয়া বুঝছো কিনা। সো এটা দেখলাম, এবং ফাইনালি দেখো হাইড্রেশন, মানে আমরা এখন হাইড্রেশন শিখবো, এডিশন অফ ওয়াটার অ্যালকিনের জন্য। এটা খুবই সহজ। ধরো তোমার কাছে একটা অ্যালকিন আছে, এটার মধ্যে যদি তুমি এইচ আর ওএইচ দাও, তখন তুমি কি পাবা? ধরো H2SO4 এর প্রেজেন্সে দিলে জাস্ট যে কোনো একটাতে এইচ দিবা, যে কোনো একটাতে ওএইচ দিবা। হ্যাঁ, এটা তো ইজি। বাট যদি এমন হইতো যে তোমার কাছে এরকম থাকলো CH3 CH ডাবল বন্ড CH2, ওই যে মার্কনিকভের রুল অ্যাপ্লাই করবা। খেয়াল করো, OH সবসময় কি হবে মনে আছে? যে যেখানে হাইড্রোজেন বেশি আছে সেটাতেই ঢুকবে। তাহলে দেখো CH3 CHOH CH2H, এই হইলো ঘটনা, তাই না? এই হইলো আমাদের মেজর প্রোডাক্ট, এটা হবে আমাদের মেজর প্রোডাক্ট। সো এটা হচ্ছে অ্যালকোহল প্রডিউস করবে, হাইড্রেশন অফ অ্যালকিন, এটাতে হচ্ছে অ্যালকোহল প্রডিউস করবে। সবাই ক্লিয়ার? এটা এলিমিনেশন না, অ্যাকচুয়ালি এটা এডিশন। হ্যাঁ, এডিশন অফ ওয়াটার। ওকে, হ্যাঁ ইজি, এটা কিন্তু ইজি ছিল। আচ্ছা, অনেকটা মার্কনিকভের মতো। ওকে, ওজোনালাইসিস অফ অ্যালকিন, এটা খুবই ইম্পর্টেন্ট ভাইয়া। ওজোনালাইসিস অফ অ্যালকিন, ওজন হচ্ছে ডাবল বন্ড, ডাবল বন্ডের পজিশন কোথায় আছে সেটা বের করতে কাজে লাগে। ওজন হচ্ছে ডাবল বন্ডের পজিশন বের করতে কাজে লাগে। ওকে, সো ওজন ব্যাপারটা কি করে আমি তোমাদেরকে একটা জেনারেল আইডিয়া দিই। হ্যাঁ, যে ধরো দেখো তোমার কাছে এরকম একটা ডাবল বন্ডের অ্যালকিন আছে। হ্যাঁ, চারদিকে কিছু না কিছু থাকতে পারে। তুমি ওজন যখন দিবা CCl4 এর প্রেজেন্সে, হ্যাঁ, তখন ফার্স্টে ওজোনাইড একটা কম্পাউন্ড ফর্ম করবে, ওজোনাইড বলে এটাকে। মানে এই যে এরকম একটা ঘর বাড়ি, এটাকে বলা হয় ওজোনাইড। ওজোনাইড একটা কম্পাউন্ড ফর্ম করবে। এরপর তুমি এটার মধ্যে যদি H2 আর জিঙ্ক দাও, জিঙ্ক কি করবে? জিঙ্ক হচ্ছে এই অক্সিজেনটাকে নিয়ে চলে যাবে, জিঙ্ক অক্সাইড ফর্ম করবে। প্লাস এই যে এইখানে আর এইখান বরাবর একটা ব্রেক হবে। ব্রেকটা কেমন হলো দেখো, এই সি, এখানে অক্সিজেনের একটা ডাবল বন্ড হয়ে যাবে, প্লাস এই সি অক্সিজেনের একটা ডাবল বন্ড হয়ে যাবে, মানে অ্যালডিহাইড বা কিটোন কিছু একটা ফর্ম করবে। হ্যাঁ, কিন্তু তুমি যদি অনলি H2O দাও, শুধু H2O দাও, তাহলে অ্যাসিড হয়ে যাবে ডিরেক্টলি, মানে এই পার্টটা একটা অ্যাসিড হয়ে যাবে, প্লাস এই পার্টটা একটা অ্যাসিড হয়ে যাবে, এই পার্টটা একটা অ্যাসিড হয়ে যাবে। এই হচ্ছে ওভারঅল আলোচনা। তাহলে ভাইয়া এটা আসলে কি বললাম, চলো জিনিসগুলো আমরা একটু ব্যাখ্যা করি। লেটস সে তোমার কাছে আছে হচ্ছে, এখানে দিলাম আমি CH3H, এখানে দিলাম CH3CH3, এরকম দিলাম, ওজোনালাইসিস করলাম। হ্যাঁ, তাহলে কি হলো ভাইয়া দেখো, এখানেও CH3H দিলাম, এখানেও CH3H দিলাম। তাহলে দেখো এখানে ফর্ম করবে, এখানেও কি থাকবে CH3H, আর এখানেও থাকবে হচ্ছে CH3CH3। তাহলে দেখো এটা ফর্ম করছে কিটোন, এটা ফর্ম করছে কি একটা ইথানল অ্যালডিহাইড। তারপর এখানে দেখো CH3, তাহলে এখানে ফর্ম করবে হচ্ছে CH3COOH, এখানে ফর্ম করবে কি, আবার দেখো এইটার ক্ষেত্রে আবার একটা ঘটনা আছে, এটার একটা পাশ ফর্ম করবে হচ্ছে অ্যাসিড, এই যে CH3COOH, আরেকটা পার্ট আবার ফর্ম করবে হচ্ছে HCOOH। এই যখনই তুমি মিথানোইক অ্যাসিড দেখবে না ভাই, এটা আসলে অত একটা স্টেবল না, এটা ভেঙে H2O প্লাস CO2 ফর্ম করে ফেলে, H2O প্লাস CO2 ফর্ম করে ফেলে। এই হলো তাদের ঘটনা। তার মানে এখানে কি বুঝলা, যদি শুধু ওয়াটার দাও তাহলে অ্যাসিড মানে হাইয়েস্ট অক্সিডেশন হবে, যদি জিঙ্ক দিয়ে দাও তাহলে মাঝপথে থেমে যাবে, অ্যালডিহাইড বা কিটোনে সে থেমে যাবে। ওকে, সো আরো কয়েকটা এক্সাম্পল তোমাদেরকে দেখাই। হ্যাঁ, লেটস সে তুমি এখানে দিলা, তুমি হচ্ছে দুইটাই কিটোন চাও, ধরো দুইটাই কিটোন চাও, তাহলে তুমি সবগুলাতে আর দিয়ে দাও। আর মানে বুঝছো তো, অ্যালকাইল। তাহলে সবগুলাতে যদি তুমি আর দিয়ে দাও ভাইয়া, তাহলে RC OH, তাহলে সবগুলা কি হয়ে গেল ভাইয়া দেখো, কিটোন হয়ে গেল, না, কিটোন হয়ে গেল। আচ্ছা, এখন খেয়াল করো, এখন ধরো তুমি চাও এক কার্বনের অ্যালডিহাইড, তাহলে এখানে দুই পাশে যদি দুইটা H দাও, এখানে যদি একটা H দাও, তাহলে দেখো কি হচ্ছে, তাহলে এটা RC OH হচ্ছে, এটা HC OH হচ্ছে। আর ভাইয়া কি বলছিলাম, HC OH হইলে H2 আর CO2 পাওয়া যায়। এটা দেখো H আর H, মানে এটা হচ্ছে অ্যালডিহাইড, কার্বন নাম্বার হচ্ছে 1+, আর কি মানে 1+, আর এটা হচ্ছে একটা অ্যালডিহাইড যেটার কার্বন হচ্ছে একটা, এক কার্বনের অ্যালডিহাইড পাওয়া যায়। তাহলে তোমরা আইডিয়াটা পাইছো ওজোনালাইসিসটা অ্যাকচুয়ালি কিভাবে হয়, মানে ডাবল বন্ডটা ব্রেক হয়ে যাবে।
ওজনটা ডাবল বন্ডকে ব্রেক করে দিবে, আর জিঙ্কটা কি করবে, এই অক্সিজেনকে নিয়ে চলে যাবে। তাহলে এটাকে ফার্দার আর অক্সিডেশন করতে দেয় না, বাট শুধু ওয়াটার যদি থাকে ফার্দার অক্সিডেশন হয়, মানে অ্যালডিহাইড কিটোন অক্সিডেশন হয়ে কিন্তু অ্যাসিড ফর্ম করে। হ্যাঁ, এখন এটা হচ্ছে ফার্দার অক্সিডেশন করে, মানে যদি শুধু H2O থাকে, কিন্তু জিঙ্ক থাকলে অ্যালডিহাইড কিটোনে আটকে যাবে। ওকে, সবাই কি বুঝতে পারছি প্রসেসটা? দেখো, যেমন আমি আরেকটা যদি এক্সাম্পল তোমাদেরকে দেখাই, লেটস সে তুমি এখন চাও হইলো, একটা চাও হইলো 3 কার্বন, তুমি একটা চাও হচ্ছে 3 কার্বনের কিটোন, আরেকটা চাও হচ্ছে ধরো 3 কার্বনের অ্যালডিহাইড, এরকম কিছু একটা তুমি চাও, 3 কার্বনের কিটোন 3 কার্বনের অ্যালডিহাইড তুমি চাও। তাহলে দেখো 3 কার্বনের কিটোন মানে কি, এখানে একটা CH3 আর এখানে একটা CH3 দিলেই এই অংশটা একটা কিটোন ফর্ম করে ফেলবে। আর 3 কার্বনের অ্যালডিহাইড চাও, তাহলে 1 2 3, আর এখানে একটা H দিতেই হবে অ্যালডিহাইড হইলে, বাস শেষ কাজ শেষ। দেখো CH3 CH3, এখানে দিবা CH2 CH3H, দেখো CH3 CH3, দেখো 3 কার্বনের কিটোন আর CH2 CH3, এখানে একটা H, দেখো 3 কার্বনের অ্যালডিহাইড পেয়ে গেছো। এখন কথা হচ্ছে এখানে এটা কি ফর্ম করবে, এটা ফর্ম করবে কি CH3 COOH একটা ফর্ম করবে, এই পার্ট একটা অ্যাসিড ফর্ম করবে, আর এই পার্ট হচ্ছে আবার যে HCOOH ফর্ম করবে, যেটা ফার্দার হচ্ছে H2O CO2 ফর্ম করবে। আর এখানে এটা কি ফর্ম করবে, দেখো CH3 CH2 COOH ফর্ম করবে। শেষ। বলো সবাই কি এখন ব্যাপারগুলো একটু ক্লিয়ার হয়েছে, যে জিনিসগুলো আমরা কিভাবে অ্যান্সার করতে পারি? বলো ভাইয়াকে, সবাই জিনিসটা আমরা ক্লিয়ার কিনা? ওকে, এখন তোমাদের বেসিক্যালি এমসিকিউ তে যেভাবে কোশ্চেন আসে সেটার একটা ব্যাক ক্যালকুলেশন শেখাবো। ব্যাক ক্যালকুলেশন শেখাবো। তোমাদের ব্যাক ক্যালকুলেশনটা কেমন এটা একটু বুঝাই। দেখো, ধরো তোমাকে প্রোডাক্ট দেওয়া, তোমাকে রিঅ্যাকটেন্ট বের করতে হবে, তুমি কি করবা জানো? কিচ্ছু না, প্রোডাক্ট গুলাকে তুমি কাছে আনবা। দেখো তুমি জাস্ট কি করবা, প্রোডাক্ট গুলাকে আনবা, আনছো, প্রোডাক্ট গুলাকে কাছে আনছো, এনে সুন্দর মতো এই অক্সিজেন গুলো মুছে দিবা, মুছে দিয়ে এই দুইটা কার্বনের মধ্যে একটা ডাবল বন্ড দিয়ে দিবা। এটাই হচ্ছে রিঅ্যাকটেন্ট। দেখো প্রোডাক্ট থেকে রিঅ্যাকটেন্ট বের করার প্রসেস মিলছে, প্রোডাক্ট থেকে রিঅ্যাকটেন্ট বের করার প্রসেস। চলো আরেকটা প্র্যাকটিস করি। কি করবা, প্রোডাক্ট গুলাকে লিখবা আগে, লিখে এই অক্সিজেন গুলাকে বাদ দিয়ে দিবা, বাদ দিয়ে জাস্ট দুইটা কার্বনের মাঝখানে ডাবল বন্ড দিয়ে দিবা। দেখছো, দুইটা কার্বনের মাঝখানে ডাবল বন্ড দিয়ে দিবা, দেখছো হয়ে গেছে কাজ। ইজি না? ইজি। এরপর দেখো এটাকেও যদি আমরা বের করতে চাই, প্রোডাক্ট গুলাকে লিখবা, অক্সিজেন আর ডাবল বন্ড এগুলোকে ক্রস করে দিবা, মাঝখানে একটা ডাবল বন্ড দিয়ে দিবা, শেষ। এটা হলো আমার রিঅ্যাকট্যান্ট। ফাইনালি এটারকেও যদি আমি করি, দেখো নিলাম, ডাবল বন্ড গুলো ক্রস করে প্লাসটা ক্রস করে দিলাম, মাঝখানে একটা ডাবল বন্ড দিয়ে দিলাম, শেষ। রিঅ্যাকট্যান্ট বের করার প্রসেস। ওকে, বলো সবাই কি এই জিনিসটা বুঝতেছি আমরা ইনশাল্লাহ? বলো ভাইকে টিচার ইনবক্সে এই জিনিসটা আমরা সবাই বুঝতেছি কিনা, সবাই সবাই একটু জানাবে ভাইকে কষ্ট করে। হ্যাঁ, রাহানুম জানাইছি, থ্যাংক ইউ। আতিয়া, আরিফ, আনিকা, জেরিন, রিফাত, সবাই একটু বুঝলো। হ্যাঁ, ওকে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ক্রুশাল একটা জিনিস। হ্যাঁ, ওকে, চমৎকার। তাহলে এটা আমরা সবাই ক্লিয়ার। ওকে, তোমাদের জন্য আজকে একটা কুইজ আছে। হ্যাঁ, কুইজটা ঠান্ডা মাথায় দেখে সুন্দর করে অ্যান্সার করবা। কুইজটাকে আমি পড়াবো, তারপর লঞ্চ করব। এখানে এ দিছে, ওজন দিছে, CCl4 দিছে, একটা কিউ ফর্ম করছে মানে ওজোনাইট, তারপর জিঙ্ক আর H2O দিছে, জিঙ্ক দিছে, তারপর এক্স আর ওয়াই ফর্ম করছে। বলছে দ্য এক্স কম্পাউন্ড হ্যাজ 3 কার্বনস এন্ড দ্য ওয়াই কম্পাউন্ড হ্যাজ 1 কার্বন। এক্স এ 3 কার্বন আছে, ওয়াই এ 1 কার্বন আছে। ঠিক আছে, এই কথাটা শুধু লিখছে। এখন তোমার হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ফ্রম অ্যাবাভ স্টেম, তোমাকে একটা আইডিয়া করতে হবে যে এটা কি হতে পারে। আমি যে লঞ্চ করে দিলাম কুইজটা, ঠান্ডা মাথায় একটু চিন্তা করে অ্যান্সার করা ট্রাই করো। হ্যাঁ।
ওকে, সো সবাই যেহেতু অ্যান্সার করছো, থ্যাংক ইউ। চলো দেখি কে কেমন অ্যান্সার করলা। দেখো আমরা একটু কোশ্চেনটা পড়ি। দ্য এক্স কম্পাউন্ড হ্যাজ 3 কার্বনস, হ্যাঁ 3টা কার্বন আছে, তার মানে এই CH3 CH3 এরকম লিখলাম। আর ওয়াই কম্পাউন্ডে আছে একটা কার্বন আছে, তাহলে একটাই কার্বন, মানে বাকি দুইটা হচ্ছে এইচ। জাস্ট মাঝখানে একটা ডাবল বন্ড দিয়ে দিবা, কাজ শেষ। তাহলে অ্যান্সার হবে এইটা। এখন অ্যান্সার তোমার কাছে কোনটা আসতেছে, চলো আমরা একটু এটা বের করার ট্রাই করি। হ্যাঁ, এক্স আছে 3টা, ওয়াই আছে 2টা, তাহলে এটা হওয়া উচিত এরকম CH3 CH3 ডাবল বন্ড CH2। ওকে, তাহলে এইটা হওয়া উচিত CH3 C, তারপর হচ্ছে CH3 2টা ডাবল বন্ড CH2। তাহলে এইটা একটা হইতে পারে, এইটা একটা হইতে পারে, এটা কিন্তু অপশনই নেই। হ্যাঁ, এটা একটা হইতে পারে, অথবা আরেকটা হইতে পারে, সেটা হচ্ছে 3 কার্বন বলছে না, তাহলে CH3 CH2, এই যে C আর H হইতে পারে একটা, আরেকটা হইতে পারে C1 কার্বন। দেখছো, দুইটা অপশন হইতে পারে, 1 কার্বন 3 কার্বন। তাহলে মাঝখানে ডাবল বন্ড দিয়ে দাও, তখন এটা কেমন হবে দেখো তো, CH3 CH2 CH ডাবল বন্ড CH2। তাহলে আইদার এরকম একটা অপশন হবে। আর তার চেয়ে বড় কথা, তুমি ডাবল বন্ডের পজিশন দেখো, এই পাশে আছে একটা, এই পাশে আছে 3টা, তার মানে এটাই রাইট অ্যান্সার। এছাড়া এটা তো ট্রিপল বন্ড, এটার কথা বলে নাই, এখানে কোনো ডাবল বন্ড নাই, এখানে ডাবল বন্ড দেখো, এখানে আছে 2টা, এখানে আছে 2টা, এটাও তো হবে না, মানে 1 আর 3 চাইছে, সো 1 আর 3 অ্যান্সার হবে এ। ওকে, আচ্ছা লিডার বোর্ডটা একটু দেখি। আরিফ, রিফাত, আতিয়া, আনিকা, ভেরি গুড, চমৎকার। আচ্ছা সবাই ক্লিয়ার ভাইয়া, বলো তো একটু কষ্ট করে, এটা সবাই বুঝছে কিনা? চমৎকার একটা কোশ্চেন কিন্তু এটা, হ্যাঁ এটা আশা করি আমরা সবাই ক্লিয়ার। ওকে, আর জিঙ্ক দিলে কিন্তু এই যে অ্যালডিহাইড কিটোনে আটকে যাবে, আর যদি শুধু H2O দাও তখন কিন্তু এসিডে কনভার্ট হয়ে যাবে। হ্যাঁ, শুধু H2O দিলে এসিডে কনভার্ট হয়ে যাবে। ওকে, সো এইটা গেল হচ্ছে আমাদের অ্যান্সার। তারপর আসো এডিশন পলিমারাইজেশন। আচ্ছা এটা খুবই সহজ, এটা বাচ্চাকালেই তোমরা পড়ছো, যে ধরো ভিনাইল, এই যে CH2 ডাবল বন্ড CH ড্যাশ, এটাকে বলা হয় ভিনাইল, ভিনাইল বলে। ভিনাইলের সাথে যদি ক্লোরিন থাকে, ভিনাইল ক্লোরাইড, এটাকে পলিমার করলে কি হয়, পলিভিনাইল ক্লোরাইড। ভিনাইলের সাথে যদি একটা CH3 থাকে তখন বলা হয় প্রোপিন, পলিমার করলে পলিপ্রোপিন। এটার সাথে যদি একটা H থাকে তখন বলা হয় ইথিন, পলিমার করলে পলিইথিন। এটার সাথে যদি একটা ফিনাইল বা এরাইল থাকে, বেনজিন থাকে, এটাকে বলা হয় স্টাইরিন, পলিমার করলে হয় পলিস্টাইরিন। এরকম আর কি ব্যাপারগুলা। এছাড়াও যদি এই যে ডাবল বন্ডেড কার্বনে ভাইয়া 4টা F থাকে, হ্যাঁ এটাকে যখন তুমি এই যে এটাকে বলা হয় 1122 1122 টেট্রাফ্লোরোইথিন। এই জিনিসটাকে যখন তুমি পলিমার করো ভাইয়া, তখন কি হয় দেখো, পলিমার করলে কিন্তু এই যে এই মাঝখানে একটা থার্ড ব্র্যাকেট দিও, মাঝখানে বন্ডের মাঝখানে থার্ড ব্র্যাকেট দিও। আচ্ছা তাহলে এটাকে বলা হয় টেফলন। ওই যে নন স্টিক কুকওয়্যার গুলো আছে না, রান্না বান্না করো যে, এটার হাতলটা আছে না হ্যান্ড, ওটা তো নন স্টিক বা ওই যে হিট রেজিস্টিভ হয়, ওইটাকে বানানোর জন্য আসলে এই টেফলন গুলো ইউজ করা হয়, বুঝছো? এই সো এটার হচ্ছে এখানে একটা সামারি আছে, এই সামারি গুলো একবার দেখলেই হয়ে যাবে ইনশাল্লাহ। সামারিটা কি, ধরো এই যে তুমি এই পাশে দিলা n নাম্বার অফ CH2 ডাবল বন্ড CHZ, এটাকে পলিমারের জন্য বিভিন্ন জিনিসপত্র দিলা তুমি, দেওয়ার পর কি হবে, এটা CH2 CHZ, এই থার্ড ব্র্যাকেট, এটাকে বলা হয় হচ্ছে মনোমার, মনোমার, আর এটাকে বলা হয় ভাইয়া পলিমার। বাস শেষ। এইভাবে এই জিনিসগুলো প্রডিউস হতে পারে। যেমন এখানে কি আছে, ইথিন হলে পলিথিন, তারপর টেফলন হয়, তারপর পলিপ্রোপিন, তারপর পলিভিনাইল ক্লোরাইড বা পিভিসি হয়, পলিস্টাইরিন হয়, তারপর পলিঅ্যাক্রিলোনাইট্রাইল হয়, তারপর দেখো ওই যে পলিভিনাইল অ্যাসিটেট হয়। এই জিনিসগুলো এগুলো কিন্তু এমসিকিউ তে বেশ ভালো রকমের আসে, রিটেন একটু কম কম আসে আর কি। হ্যাঁ, এই হইলো ঘটনা। বলো সবাইকে এই জিনিসটা ক্লিয়ার? আমরা চমৎকার, সবাই এই জিনিসটা ক্লিয়ার। ওকে, আচ্ছা তাহলে একটা সামারি আকারে একটা কোশ্চেন জিজ্ঞেস করি তোমাদেরকে। হ্যাঁ, আমরা মার্কোনিকভ পড়ছি, অ্যান্টি মার্কোনিকভ পড়ছি, ইলেকট্রোফিলিক এডিশন পড়ছি, বেয়ার টেস্ট, ব্রোমিন সলিউশন টেস্ট এগুলো পড়ছি, মানে টেস্ট অফ আনস্যাচুরেশন যেটাকে বলে সেটা, ইলেকট্রোফিলিক এডিশনও পড়ছি, আমরা ইলিমিনেশন যেটা সাইজে ফুল সেটাও পড়ছি, পাশাপাশি ওজোনালাইসিস পড়ছি, জিঙ্ক থাকলে কি হবে, জিঙ্ক না থাকলে কি হবে, সেই প্রোডাক্টগুলো আমরা দেখছি, এবং ব্যাক ক্যালকুলেশনে কিভাবে রিঅ্যাক্ট্যান্ট পাওয়া যায় সেটাও দেখছি, সাথে পলিমারাইজেশন দেখছি। তাহলে এই যে টপিকগুলো বললাম ভাইয়া, অ্যালকিনের প্রিপারেশন সহ আর কি, সমস্ত টপিক তোমরা সবাই একদম ক্লিয়ার ভাইয়া? সবাই একটু রেসপন্স দিয়ে কষ্ট করে, হ্যাঁ সবাই একদম ক্লিয়ার? কারো যদি কোনোটায় একটু দুর্বলতা থাকে বা একটু কম বুঝে থাকে, ভাইয়াকে জানাই দাও, ভাইয়া এখনো বুঝাই দিব, কোনো সমস্যা নাই। হ্যাঁ, সবাই ক্লিয়ার থাকলে একটু বলে দাও। হ্যাঁ, আমরা যেমন গতদিন পড়ছিলাম অ্যালকেন,
আজকে পড়লাম অ্যালকিন, নেক্সট দিন পড়বো অ্যালকাইন। অ্যালকাইনে গিয়ে দেখবো অ্যালকিনের মতো অনেক রিয়েকশন আছে, একটু নতুন রিয়েকশনও আছে, এরকম। এই যে বললাম না, আস্তে আস্তে রিপিট হবে কোশ্চেন গুলো। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, ভেরি গুড, তোমার ক্লিয়ার না? থ্যাংক ইউ। সো এটা ক্লিয়ার। আচ্ছা, তোমাদের জন্য একটা হোমওয়ার্ক আছে ভাইয়া, দেখো এরকম একটা জিনিস দেওয়া, ওজন দিলাম, CCl4 দিলাম, ইন্টারমিডিয়েট কম্পাউন্ড মানে ওজোনাইড, হ্যাঁ, তারপর হচ্ছে H2 জিঙ্ক দিছে, জিঙ্ক দেওয়ার পর A আর B হয়েছে, A হচ্ছে 1 কার্বন কার্বনিল কম্পাউন্ড। আচ্ছা, রাইট দ্য আইডেন্টিফিকেশন টেস্ট অফ কম্পাউন্ড A উইথ রিয়াকশন। কম্পাউন্ড এর আইডেন্টিফিকেশন টেস্ট জানতে চাইছে। আচ্ছা, ওয়েট, আমরা একটা কাজ করি, হ্যাঁ, কম্পাউন্ড এর আইডেন্টিফিকেশন টেস্ট চাইছে, তো আমরা এই কোশ্চেনটাই চেঞ্জ করে দিই। দাঁড়াও, তোমাদের হোমওয়ার্ক এটা না দিয়ে দাঁড়াও, ডিটারমাইন দ্য মলিকিউলার ফর্মুলা অফ, ধরো এখানে এই কম্পাউন্ডের নাম দিলাম সি, হ্যাঁ, CAB। মলিকুলার ফর্মুলা তোমার বের করতে হবে, CAB কি হবে, হ্যাঁ, এইটা হলো তোমাদের হোমওয়ার্ক। বলো, পারবা না? সি কোনটা এটা ডিটারমাইন করা, A আর B কোনটা এটা ডিটারমাইন করা, পারবো না আমরা ইনশাল্লাহ? ইনশাল্লাহ চেষ্টা করলে পারবো, ঠিক আছে। এই কম্পাউন্ডের আইডেন্টিফিকেশন এটা তোমরা এখন পারবা না, এই কারণে ওটা হলো কার্বনিল কম্পাউন্ড, যখন পড়াবো না অ্যালডিহাইড কিটোন তখন পড়াবো, হ্যাঁ, এখন না। ওকে, সো এটা থাকবে তোমাদের হোমওয়ার্কের মধ্যে, হ্যাঁ। তো এই তো ভাইয়া, আজকের পড়া আমাদের এতটুকু ছিল। সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে, কষ্ট করে ধৈর্য ধরে ক্লাসটা করার জন্য। হোপফুলি সবাই ঠিক মতো বুঝতে পারছো ভাইয়া। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো ভাইয়া, ইনশাল্লাহ দেখা হবে, কথা হবে। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।